আজকের এই দারুণ আয়োজনে আপনাদের স্বাগত। বিজ্ঞান ভালোবাসলে আর জটিল বিষয়গুলোকে একটু অন্যভাবে খুব সহজে বুঝতে চাইলে আমাদের আজকের এই আলোচনা আপনাদের দারুণ লাগবে। আজ আমরা এমন একটা অণুবীক্ষণিক জগতে ঢুকতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই আমাদের চারপাশের এই পুরো পৃথিবীটাকে টিকিয়ে রেখেছে। হ্যাঁ, আজ আমরা জানব উদ্ভিদ কোষের সূক্ষ্ম গঠন সম্পর্কে। চলুন সরাসরি ভেতরে গিয়ে দেখা যাক। আচ্ছা, একটু ভাবুন তো, ওই যে বাড়ির সামনের গাছটা কিংবা জানালার পাশের টবের ছোট্ট চালা গাছটা, এগুলো কি শুধুই কিছু সবুজ পাতা আর ডালপালা? একদমই না। কেমন হবে যদি বলি প্রতিটি উদ্ভিদ আসলে ট্রিলিয়ন ট্রিলিয়ন ক্ষুদ্র অত্যাধুনিক প্রাচীর ঘেরা শহর দিয়ে তৈরি? শুনতে অবিশ্বাস্য লাগলেও ব্যাপারটা ঠিক তাই। একটা উদ্ভিদ কোষের গঠনকে যদি মাইক্রোস্কোপের নিচে খুব কাছ থেকে দেখা যায়, তাহলে বুঝতে পারবেন এটা একটা ব্যস্ত শহরের মতোই অসম্ভব জটিল আর সুশৃঙ্খল। পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন আমরা একটা দারুণ রূপক বা অ্যানালজি দাঁড় করাই। কোষের একদম বাইরের যে শক্ত আবরণ মানে কোষ প্রাচীর, সেটাকে আমরা তুলনা করছি একটা শহরের মজবুত বাইরের প্রাচীরের সাথে। এরপর ভেতরের দিকে যে আবরণটা থাকে সেই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি হল আমাদের এই শহরের হাইটেক নিরাপত্তা ফটক। আর এই ফটকের ভেতরে যে মূল সজীব অংশটা রয়েছে সেই প্রোটোপ্লাজম হল একদম কোলাহলপূর্ণ মূল জীবন্ত শহর। শহরের ভেতরে প্রবেশের প্রথম ধাপে রয়েছে বাইরের প্রতিরক্ষা ব্যবস্থা। পর্ব ১, কোষ প্রাচীর নিয়ে জানা। যে কোনো শহরের যেমন বাইরের শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উঁচু আর শক্ত দেয়াল থাকে, উদ্ভিদ কোষেরও ঠিক তেমনই একটা মজবুত দেয়াল আছে। একেই আমরা বলি কোষ প্রাচীর বা সেল ওয়াল। এটা মূলত একটা শক্ত, জড়ো বা নির্জীব বাইরের স্তর, যা কোষকে তার নির্দিষ্ট আকার দেয় এবং বাইরের যে কোনো আঘাত থেকে বাঁচায়। মজার ব্যাপার হলো, প্রাণী কোষে কিন্তু এমন কোনো প্রাচীর থাকে না। এটা শুধুই উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি জানেন? এই কোষ প্রাচীর কিন্তু এক ঢালাই তৈরি কোনো সাদামাটা দেওয়াল নয়। এটা প্রধানত ৩টে স্তরে ভাগ করা। একদম প্রথমে থাকে মধ্যপর্দা বা মিডল ল্যামেলা, যেটা আসলে আঠার মতো দুটো পাশাপাশি কোষকে একসাথে জোড়া লাগিয়ে রাখে। এরপর এর ওপর তৈরি হয় প্রাথমিক প্রাচীর, যা বেশ নমনীয়। আর কোষটা যখন পুরোপুরি পরিণত হয়, তখন এর ভেতরে তৈরি হয় বেশ পুরু আর অত্যন্ত শক্ত একটা স্তর, যাকে বলে সেকেন্ডারি প্রাচীর। তো এই শক্ত বর্মটা আসলে কি দিয়ে তৈরি? চার্টটা দেখলেই বুঝবেন। কোষ প্রাচীরের সবচেয়ে প্রধান উপাদান হল সেলুলোজ, যা প্রায় 40% জায়গা জুড়ে থাকে। এই সেলুলোজই মূলত প্রাচীরটাকে তার শক্ত কাঠামোটা দেয়। এছাড়াও এতে থাকে হেমিসেলুলোজ, পেকটিন এবং গ্লাইকোপ্রোটিন। এই সবগুলো উপাদান মিলে একটা দারুণ আর অভেদ্য বর্ম তৈরি করে ফেলে। এখন প্রশ্ন হলো, এই দেয়ালটা আসলে কি কাজ করছে? প্রধানত 4টে কাজ। এটা কোষকে একটা নির্দিষ্ট আকার দেয়, বাইরের আঘাত থেকে রক্ষা করে, আবার কোষের ভেতরে পানি ও খনিজ লবণ শোষণেও সাহায্য করে। আর হ্যাঁ, একটা কোষ থেকে পাশের কোষটাকে আলাদা রাখাও কিন্তু এই দেয়ালটারই একটা বড় দায়িত্ব। বাইরের শক্ত প্রাচীর তো পার হলাম, এবার ভেতরের আসল শহরে প্রবেশের পালা। পর্ব ২, জীবন্ত শহর মানে প্রোটোপ্লাজমে প্রবেশ। আমরা একটু আগেই জানলাম যে শহরের দেয়াল বা কোষ প্রাচীর একটা নির্জীব বস্তু, কিন্তু দেয়ালের ভেতরের পুরোটাই কিন্তু একেবারে জীবন্ত। কোষ প্রাচীর দিয়ে ঘেরা ভেতরের এই সম্পূর্ণ অর্ধস্বচ্ছ, আঠালো আর জেলির মতো পদার্থটাকেই বলা হয় প্রোটোপ্লাজম। 1840 সালে বিজ্ঞানী পার্কিনজে এই পদার্থটার নাম দিয়েছিলেন প্রোটোপ্লাজম, আর এটাই হলো আমাদের সেই কোলাহলপূর্ণ জীবন্ত শহর। এই ব্যাপারটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য বিজ্ঞানী থমাস হাক্সলির একটা দারুণ উক্তি আছে। তিনি বলেছিলেন, প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ। তার মানে হল, কোষের ভেতরে যত ধরনের সজীব কাজকারবার বা জৈবিক প্রক্রিয়া চলে, তার সবকিছুই এই প্রোটোপ্লাজমের ভেতরেই ঘটে। এটা ছাড়া আসলে জীবনের কোনো অস্তিত্বই কল্পনা করা যায় না। জানলে হয়তো অবাক হবেন, এই জীবন্ত প্রোটোপ্লাজমের সবচেয়ে বড় উপাদানটা আসলে কি? পানি। হ্যাঁ, প্রোটোপ্লাজমের প্রায় 70-90% জুড়েই শুধু পানি থাকে। আর ঠিক এই কারণেই পানিকে ফ্লুইড অফ লাইফ বা জীবনের তরল বলা হয়। পানির অভাবেই কিন্তু এই পুরো জীবন্ত শহরটা এক নিমেষে স্থবির হয়ে মারা যেতে পারে। বাইরের জড়প্রাচীর আর ভেতরের সজীব শহরের ঠিক মাঝখানে যে সূক্ষ্ম অংশটা আছে, এবার সেটা একটু দেখা যাক। পর্ব ৩, নিরাপত্তা চৌকি, প্লাজমা মেমব্রেন। কোষ প্রাচীরের ঠিক নিচেই এবং ওই প্রোটোপ্লাজমকে চারপাশ থেকে ঘিরে রাখা এই পাতলা স্তরটার নাম প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এটা অত্যন্ত পাতলা, স্থিতিস্থাপক আর পুরোপুরি সজীব একটা পর্দা। আমাদের শহরের রূপক অনুযায়ী এটাই হলো সেই হাইটেক নিরাপত্তা ফটক।
শহরের ভেতরে কে ঢুকবে আর কে বাইরে যাবে সেটা খুব কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করাই হলো এই ফটকের আসল কাজ। এই মেমব্রেনটা আসলে কেমন সেটা নিয়ে বিজ্ঞানীরা অনেক বছর ধরে গবেষণা করেছেন। অবশেষে ১৯৭২ সালে বিজ্ঞানী এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন একটা যুগান্তকারী মডেল সবার সামনে আনেন, যার নাম ফ্লুইড মোজাইক মডেল। আধুনিক বিজ্ঞানে কোষঝিল্লির গঠন বোঝার জন্য এটাই সবচেয়ে গ্রহণযোগ্য আর জনপ্রিয় মডেল। আচ্ছা, মডেলটা বোঝার আগে দুটো মজার বৈজ্ঞানিক টার্ম আমাদের একটু জেনে নিতে হবে। একটা হলো হাইড্রোফিলিক, যার মানে পানিপ্রেমী বা পানিগ্রাহী, সোজা কথায় এরা পানি খুব পছন্দ করে। আর একটা হলো হাইড্রোফোবিক, যার মানে পানি বিদ্বেষী বা পানি বিকর্ষী, এরা আবার পানিকে ভয় পায় বা এড়িয়ে চলে। মূলত এই দুটো বিপরীত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করেই কোষঝিল্লির পুরো কাঠামোটা দাঁড়িয়ে আছে। ফ্লুইড মোজাইক মডেলের পুরো কনসেপ্টটাকে এক লাইনে বোঝাতে চাইলে বলতে হয়, লিপিডের সমুদ্রে ভাসমান প্রোটিনের আইসবার্গ। এর মানে হল কোষঝিল্লি কিন্তু কোনো শক্ত বা স্থির দেয়াল নয়, এটা অনেকটা তরল বা ফ্লুইডের মতো ঢেউ খেলে। এখানে লিপিডের অণুগুলো একটা তরল সমুদ্রের মতো আচরণ করে, আর তার ঠিক মাঝখানে প্রোটিনের অণুগুলো বরফখণ্ডের বা আইসবার্গের মতো ভাসতে থাকে। কল্পনা করতে দারুণ লাগে, তাই না? তাহলে এই হাইটেক নিরাপত্তা ফটকের মূল অংশগুলো কি কি? মূলত 4টে জিনিস আছে এখানে। প্রথমত ফসফোলিপিড বাইলেয়ার, যা লিপিডের দুটো স্তর বা সেই সমুদ্রটা। দ্বিতীয়ত মেমব্রেন প্রোটিন, যারা ওই ভাসমান আইসবার্গ হিসেবে কাজ করে এবং কোষের ভেতরে বাইরে বিভিন্ন উপাদান পারাপারে সরাসরি সাহায্য করে। তৃতীয়ত গ্লাইকোক্যালিক্স, এটা কোষের জন্য আইডি ট্যাগ বা পরিচয়পত্র হিসেবে কাজ করে, যাতে এক কোষ অন্য কোষকে চিনতে পারে। আর সবশেষে কোলেস্টেরল, যা এই চলমান তরল মেমব্রেনটাকে স্থিতিশীল বা স্টেবল রাখতে সাহায্য করে। বাইরের দেয়াল আর ভেতরের এই নিরাপত্তা ফটকের মধ্যে পার্থক্যগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। পর্ব ৪, প্রাচীর বনাম ফটক। এই দুটোর পার্থক্য কিন্তু একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। কোষ প্রাচীর হল জড় বা নির্জীব, এটা শক্ত এবং প্রধানত সেলুলোজ দিয়ে তৈরি। সবচেয়ে বড় কথা, এটা পুরোপুরি ভেদ্য, অর্থাৎ এর ভেতর দিয়ে সব তরল খুব সহজেই যাতায়াত করতে পারে। অন্যদিকে প্লাজমা মেমব্রেন হল সজীব, স্থিতিস্থাপক আর লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি, আর এটা বৈষম্যভেদ্য, মানে এটা বেছে বেছে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোকেই ভেতরে ঢুকতে বা বেরোতে দেয়, ঠিক একজন কড়া আর দক্ষ দারোয়ানের মতো। রূপক আর অ্যানালজির জগৎ থেকে এবার একটু বিজ্ঞান বইয়ের পাতায় ফেরা যাক। পর্ব ৫, একাডেমিক বাস্তবতা এবং পাঠ্যপুস্তকের সংঘাত। এতক্ষণ তো আমরা শহরের গল্প দিয়ে বুঝলাম। এবার যদি পাঠ্য বইয়ের ভাষায় বলি, তাহলে কোষ প্রাচীরের সংজ্ঞাটা দাঁড়ায়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরে জড়, শক্ত, প্রধানত সেলুলোজ নির্মিত যে আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে। খেয়াল করে দেখুন, এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করেছি ঠিক সেই কথাগুলোই এখানে সুন্দরভাবে ফর্মাল ভাষায় গুছিয়ে বলা আছে। একইভাবে প্রোটোপ্লাজমের ক্ষেত্রে বইয়ের সংজ্ঞাটা হল কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। আশা করছি বইয়ের এই খটমটে সংজ্ঞাগুলো এখন আপনাদের কাছে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গেছে। আমরা আমাদের আজকের এই দারুণ আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে একটা মাইক্রোস্কোপিক কোষের ভেতরে এত বড়, এত জটিল একটা কর্মযজ্ঞ প্রতিনিয়ত ঘটে চলেছে। এখন একটু ভাবুন তো, পরের বার যখন কোনো গাছের পাতার দিকে তাকাবেন, তখন কি কেবলই কিছু সাধারণ সবুজ রং চোখে পড়বে, নাকি চোখের সামনে ভেসে উঠবে ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যস্ত, কর্মচঞ্চল আর প্রাচীর ঘেরা ক্ষুদ্র ক্ষুদ্র সেই শহরগুলো? এই দারুণ প্রশ্নটাই আপনাদের ভাবনার জন্য রেখে দিলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিজ্ঞান শেখাটা আপনাদের জন্য আনন্দময় হোক।